Who spread the rumor that I have run away? You are the man. 1971 সালের 16 ডিসেম্বর আনুমানিক সকাল 9টার দিকে ঢাকায় পাকিস্তানি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা তাদের দপ্তরে বৈঠক করছিলেন। বৈঠকে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল একে নিয়াজি, মেজর জেনারেল জামশেদ, মেজর জেনারেল রাও ফরমান আলী, রিয়ার অ্যাডমিরাল শরীফ, ব্রিগেডিয়ার বকর সিদ্দিকী, সিদ্দিক সালিক এবং আরও অনেকে। সে সময় একটি চিরকুট এসে সবাইকে চমকে দিল, যেখানে লেখা ছিল, প্রিয় আবদুল্লাহ, আমি এখন মিরপুর ব্রিজে, আপনার প্রতিনিধি পাঠান। আবদুল্লাহ ছিলেন লেফটেন্যান্ট জেনারেল একে নিয়াজি। চিরকুট পাঠিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল গন্ধর্ব সিং নাগরা। মিরপুর ব্রিজের কাছে সকাল 8টার দিকে জেনারেল নাগরাকে বহনকারী সামরিক জিপটি এসে পৌঁছায়। জেনারেল নাগরা কিভাবে ঢাকার প্রবেশমুখে এসে পৌঁছেছিলেন সেটি সবাইকে অবাক করেছিল। মেজর জেনারেল রাও ফরমান আলী খান ভেবেছিলেন যুদ্ধবিরতির জন্য বার্তা পাঠিয়েছেন মেজর জেনারেল নাগরা। রাও ফরমান আলী জেনারেল নিয়াজিকে জিজ্ঞেস করলেন, তিনি অর্থাৎ জেনারেল নাগরা কি আলোচনার জন্য এসেছেন? কিন্তু নিয়াজি উত্তর দেন না, কারণ এর আগে পাকিস্তান ভারতের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছিল। তখন সেনানিবাসে এইসব ঘটনা খুব কাছ থেকে দেখেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা সিদ্দিক সালিক। তার লেখা উইটনেস টু সারেন্ডার বইতে তখনকার ঘটনা বিস্তারিত তুলে ধরেছেন তিনি। সেই সময়ের ঘটনাবলী নিয়ে বই লিখেছেন রাও ফরমান আলী খান। তার লেখা বই হাউ পাকিস্তান গট ডিভাইডেড বইতেও বিষয়গুলো উঠে এসেছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর আরেকজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী খান। তিনি সামরিক বাহিনীর পক্ষ থেকে বেসামরিক প্রশাসন দেখাশোনা করতেন। 1971 সালের 16 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য রাও ফরমান আলী খানকে দায়ী করা হয়। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান গভর্নরের উপদেষ্টা। রাও ফরমান আলী খান তার বইতে লিখেছেন, আমি নিয়াজিকে প্রশ্ন করলাম, আপনার প্রতিরক্ষা শক্তি কতটুকু আছে? কিন্তু মিস্টার নিয়াজি সে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে নীরব থাকলেন। এই প্রসঙ্গে অ্যাডমিরাল শরীফ পাঞ্জাবি ভাষায় জেনারেল নিয়াজিকে আবার প্রশ্ন করলেন, আপনার কি কিছু রয়েছে? এরপর নিয়াজি মেজর জেনারেল জামশেদের দিকে তাকালেন। জেনারেল জামশেদের দায়িত্ব ছিল ঢাকা রক্ষা করা। জেনারেল নিয়াজি যখন মেজর জেনারেল জামশেদের দিকে তাকালেন, তখন তিনি মাথা ঘুরিয়ে না সূচক জবাব দিলেন। উইটনেস টু সারেন্ডার বইতে সিদ্দিক সালিক লিখেছেন, তখন মেজর জেনারেল রাও ফরমান আলী এবং রিয়ার অ্যাডমিরাল শরীফ একসাথে বললেন, সেটাই যদি হয় তাহলে সে অর্থাৎ জেনারেল নাগরা যা বলেছেন সেটাই করুন। এরপর জেনারেল নাগরাকে অভ্যর্থনা জানানোর জন্য মেজর জেনারেল জামশেদকে পাঠানো হলো। একই সাথে মিরপুর ব্রিজের কাছে অবস্থানরত পাকিস্তানি সৈন্যদের বলা হলো তারা যেন যুদ্ধবিরতি মেনে চলে এবং জেনারেল নাগরাকে নিরাপদে ঢাকা শহরে ঢুকতে দেয়। সেই মুহূর্তটিকে সিদ্দিক সালিক বর্ণনা করেছেন এভাবে, ভারতীয় জেনারেল হাতে গোনা সৈন্য এবং অনেক গর্ব নিয়ে ঢাকায় প্রবেশ করলেন, তখনই কার্যত ঢাকার পতন হয়ে গেল। জেনারেল নাগরা যখন ঢাকায় প্রবেশ করলেন, তখন পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সিদ্দিক সালিকের বইতে সেই বিষয়গুলো উঠে এসেছে। ঢাকার পতনকে তিনি বর্ণনা করেছেন হার্ট অ্যাটাকে আক্রান্ত একজন মানুষের সাথে, শরীরের কোথাও আঘাত না থাকলেও পুরো শরীর অচল হয়ে গেছে। ঢাকায় জেনারেল নাগরার প্রবেশকে এভাবেই বর্ণনা করেছেন তিনি, সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড অফিস থেকে যুদ্ধের রণকৌশল চিহ্নিত করার জন্য মানচিত্রগুলো সরিয়ে ফেলা হচ্ছিল, আর ভারতীয় সেনা কর্মকর্তাদের আগমন উপলক্ষে বাড়তি খাবারের আয়োজনও চলছিল। জেনারেল নাগরা কমান্ড অফিসে পৌঁছানোর পর জেনারেল নিয়াজি তার সাথে কৌতুকে মেতে ওঠেন। সিদ্দিক সালিক লিখেছেন, সেসব কৌতুক এতটাই নোংরা ছিল যে সেগুলো বইয়ে প্রকাশ করা সম্ভব হয়নি। মেজর জেনারেল রাও ফরমান আলী খানও সেই মুহূর্তের বর্ণনা তুলে ধরেছেন তার লেখায়। জেনারেল নিয়াজির অফিসের ভেতরকার অবস্থা ভীতিবিহ্বল করেছিল তাকে। সেই মুহূর্তের বর্ণনা রাও ফরমান আলী খান তুলে ধরেছেন এভাবে, জেনারেল নিয়াজি তার চেয়ারে বসে আছেন, তার সামনে জেনারেল নাগরা রয়েছেন এবং একজন জেনারেলের পোশাকে রয়েছেন মুক্তিবাহিনীর টাইগার সিদ্দিকিও অর্থাৎ কাদের সিদ্দিকি। শুনলাম নিয়াজি নাগরাকে জিজ্ঞেস করছেন তিনি উর্দু কবিতা বোঝেন কিনা। জবাবে নাগরা জানালেন তিনি লাহোর সরকারি কলেজ থেকে ফার্সিতে MA পাশ করেছেন। নাগরা যেহেতু নিয়াজির চেয়ে বেশি শিক্ষিত ছিলেন, নিয়াজি তাই পাঞ্জাবিতে রসিকতা শুরু করলেন। নিয়াজি তার আগের চরিত্রে ফিরে গেলেন। ইতিমধ্যে ভারতীয় ইস্টার্ন কমান্ডের জেনারেল JR জ্যাকব ঢাকায় অবতরণ করেছেন। তিনি এনেছেন আত্মসমর্পণের দলিল।
কিন্তু জেনারেল নিয়াজি এটিকে বর্ণনা করেছিলেন যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব হিসেবে। জেনারেল জ্যাকব যখন আত্মসমর্পণের শর্তযুক্ত কাগজ হস্তান্তর করলেন, তখন জেনারেল রাও ফরমান আলী খান একটি ধারা নিয়ে আপত্তি তুললেন। রাও ফরমান আলী আত্মসমর্পণের দলিলটি পড়ে বললেন এটা তার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি ভেবেছিলেন হয়তো আত্মসমর্পণের কথা বলা হবে না। দলিলে বলা ছিল ভারতীয় যৌথ কমান্ড এবং বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে পাকিস্তান বাহিনী। বাংলাদেশ শব্দটি রাখতে চায়নি পাকিস্তান বাহিনী। কিন্তু জেনারেল জ্যাকব বললেন দিল্লি থেকে বিষয়টি এভাবে এসেছে। তখন জেনারেল জ্যাকবের পাশে দাঁড়ানো ছিলেন ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার কর্নেল খেরা। রাও ফরমান আলীর আপত্তির জবাবে তিনি বললেন এটা বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণ বিষয়, আপনারা শুধু ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করছেন। জেনারেল নিয়াজি আত্মসমর্পণের শর্তযুক্ত কাগজটি একবার চোখ বুলিয়ে নিলেন, কিন্তু কোনো কথা বললেন না। দুপুরের পর জেনারেল নিয়াজি ঢাকা বিমানবন্দরে গেলেন ভারতীয় ইস্টার্ন কমান্ডের কমান্ডার জগজিৎ সিং অরোরাকে অভ্যর্থনা জানাতে। মিস্টার অরোরা তখন তার স্ত্রীকে সাথে নিয়ে এসেছিলেন। ততক্ষণে সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন চলছিল। সিদ্দিক সালিক বর্ণনা করেন জনসমক্ষে পাকিস্তানি জেনারেলের অপমান দেখার জন্য আবেগতাড়িত বাঙালিরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। মেজর জেনারেল রাও ফরমান আলী খান এবং অ্যাডমিরাল শরীফ নিয়াজিকে অনুরোধ করলেন তিনি যাতে আত্মসমর্পণের কোনো অনুষ্ঠানে যোগ না দেন, কিন্তু জেনারেল নিয়াজি সেটিকে মানলেন না। রাও ফরমান আলী খান তার বইতে লিখেছেন, আমরা বললাম আপনার এতে যোগ দেওয়া উচিত হবে না, আত্মসমর্পণ করা হয়ে গেছে, তাদের যা ইচ্ছা করুক, দয়া করে কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না। কিন্তু তিনি যোগ দিয়েছেন এবং আত্মসমর্পণের দলিলে স্বাক্ষরও করেছেন। তৎকালীন রেসকোর্স ময়দানে, যেটি বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, জেনারেল অরোরা এবং জেনারেল নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। এরপর জেনারেল নিয়াজি তার রিভলভারটি জেনারেল অরোরার হাতে তুলে দেন। সিদ্দিক সালিক লিখেছেন সেই রিভলভারটি তুলে দেওয়ার মাধ্যমে পূর্ব পাকিস্তানকেও তাদের হাতে তুলে দেওয়া হলো। 1971 সালের 3রা ডিসেম্বর থেকে ভারতীয় বাহিনীর সাথে মিলে মুক্তিবাহিনী যখন প্রবল আক্রমণ শুরু করে, তখন থেকে ঢাকার পতন ছিল শুধু সময়ের ব্যাপার। সিদ্দিক সালিক এবং মেজর জেনারেল রাও ফরমান আলীর বই থেকে বোঝা যায় পাকিস্তানি বাহিনীর মনোবল তখন একেবারেই ভেঙে পড়েছিল। কিভাবে যুদ্ধ থামানো যায় সে চেষ্টা করছিল ঢাকায় অবস্থানরত পাকিস্তানি সেনা কর্মকর্তারা। জেনারেল নিয়াজি ভাবছিলেন তাদের জন্য বিদেশি সহায়তা আসবে, বিদেশি সহায়তা বলতে চীন কিংবা আমেরিকা সাহায্য। ডিসেম্বরের 5 তারিখে কুমিল্লার দক্ষিণাঞ্চলে একটি পাকিস্তানি ব্যাটালিয়নের আত্মসমর্পণের পর ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝতে পারলেন যে তাদের সৈন্যদের মনোবল ভেঙে গেছে। রাও ফরমান আলীর বর্ণনা অনুযায়ী জেনারেল নিয়াজি সন্দেহাতীতভাবে ভেঙে পড়েছিলেন। অনেকে জেনারেল নিয়াজিকে তার অফিসে কাঁদতেও দেখেছেন বলে দাবি করেন রাও ফরমান আলী। কিন্তু বাইরে থেকে জেনারেল নিয়াজি নিজেকে শক্ত হিসেবে উপস্থাপন করছিলেন। 1971 সালের 11 ডিসেম্বর জেনারেল একে নিয়াজি সম্মিলিত সামরিক হাসপাতালে পরিদর্শনে যান। একই সাথে ঢাকা বিমানবন্দরে বিমান বিধ্বংসী যে প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছিল সেটিও পরিদর্শন করেন তিনি। ওই সময় জেনারেল নিয়াজির সাথে ছিলেন সিদ্দিক সালিক। মিস্টার নিয়াজি যখন সম্মিলিত সামরিক হাসপাতালে পরিদর্শনে গেলেন, তখন 6-7 জন নার্স সেখানে এসে জেনারেল নিয়াজিকে তাদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেছিলেন। ডিসেম্বর মাসের 3 তারিখ থেকে ভারতীয় বাহিনীর সাথে একত্রিত হয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে জোরালো আক্রমণ শুরু হয়। নার্সরা জেনারেল নিয়াজিকে বললেন তারা মুক্তিবাহিনীর ভয়ে ভীত, কিন্তু নার্সদের আশ্বস্ত করলেন তিনি বড় ধরনের বিদেশি সাহায্য আসছে এবং চিন্তার কোনো কারণ নেই। জেনারেল নিয়াজি নার্সদের বললেন তাদের কোনোভাবেই মুক্তিবাহিনীর হাতে পড়তে দেওয়া হবে না, যদি সাহায্য নাও আসে তাহলে তোমরা মুক্তিবাহিনীর হাতে পড়ার আগেই তোমাদের আমরা হত্যা করব। এই কথা বলে সেখান থেকে বিদায় নিলেন মিস্টার নিয়াজি। সেই ঘটনা সিদ্দিক সালিক তার বইয়ে বর্ণনা করেছেন। সেখান থেকে ফিরে আসার সময় তেজগাঁও বিমানবন্দরের সামনে এসে থামেন মিস্টার নিয়াজি। ওখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক তাকে কিছু প্রশ্ন করলেন। এর মধ্যে একটি প্রশ্ন ছিল, ভারতীয় বাহিনীকে প্রতিহত করার জন্য আপনার কি যথেষ্ট শক্তি আছে? জবাবে মিস্টার নিয়াজি বললেন, আমার মৃতদেহের উপর দিয়েই ঢাকার পতন হবে, আমার বুকের উপর দিয়ে তাদের ট্যাঙ্ক চালাতে হবে। I can tell you one thing, man. I'm the man. I'll take the tank over my body. You will see my dead body are alive. যুদ্ধের সময় ঢাকায় অবস্থানরত পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের লেখা থেকে বোঝা যায়
12 ডিসেম্বরের পর থেকে পাকিস্তানের সেনা কর্মকর্তারা যুদ্ধের বিষয়ে হাল ছেড়ে দিয়েছিলেন। ঢাকায় অবস্থানরত পাকিস্তানি জেনারেলরা যুদ্ধবিরতির উপায় খুঁজছিলেন। রাও ফরমান আলী লিখেছেন, 12 ডিসেম্বর ঢাকায় প্রথমবারের মতো মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনীর কামানের শব্দ শোনা যাচ্ছিল। 13 ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনী পূর্ব পাকিস্তান গভর্নর হাউসের উপর আক্রমণ চালিয়েছিল। সে হামলার পর গভর্নর পদত্যাগ করলেন। যুদ্ধবিরতির আশা নিয়ে 14 ডিসেম্বর বিকেলে জেনারেল নিয়াজি ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেলের কাছে যান। সাথে ছিল রাও ফরমান আলী। তখন জেনারেল নিয়াজির সাথে মার্কিন কনসাল জেনারেলের যে কথাবার্তা হয়েছিল সেটি রাও ফরমান আলী তার বইয়ে তুলে ধরেছেন। নিয়াজি একজন বন্ধু হিসেবে তার সাহায্য চাইলেন। জবাবে কনসাল জেনারেল বললেন, আপনারা কেন যুদ্ধ শুরু করেছিলেন? ইউএস আপনাদের সাহায্য করতে পারবে না। আমি বড়জোর যা করতে পারি তা হলো আপনার বার্তাটি ভারতীয়দের কাছে পৌঁছে দিতে পারি। আমি বার্তা প্রেরকের কাজ করব, যোগাযোগকারী নয়। আমাদের বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা আছে এবং যেখানে যার কাছে বার্তা পাঠাতে চান আপনি পাঠাতে পারেন। 3রা ডিসেম্বর থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তান নিয়ে তার আশা ছেড়ে দিয়েছিলেন। সিদ্দিক সালিক জানতে পেরেছেন যে 3রা ডিসেম্বরের পর থেকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আর অফিসে আসেননি। এই পর্যায়ে ইয়াহিয়া খান মন্তব্য করেছিলেন, পূর্ব পাকিস্তানের জন্য আমি কি করতে পারি? যুদ্ধবিরতির জন্য ভারতীয়দের কাছে যে বার্তা পাঠানো হয়েছিল সেটির জবাব এসেছিল 15 ডিসেম্বর। ভারতীয় সেনাপ্রধান জেনারেল স্যাম মানেকশ সেটির উত্তর দিয়েছিলেন। সে বার্তায় জেনারেল মানেকশ বলেছিলেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন পাকিস্তানি বাহিনী অগ্রবর্তী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। মানেকশর এই বার্তা রাওয়ালপিন্ডিতে পাঠিয়ে দেওয়া হয়। তখন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান রাওয়ালপিন্ডি থেকে পূর্ব পাকিস্তানে জানিয়ে দেন যে জেনারেল মানেকশর প্রস্তাব মেনে নিতে। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে এর পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে গিয়েছিল বিজয়ের সেই মুহূর্তের দিকে।